আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াসিন শেখ, আমিনুর রহমান গার্লস হাই স্কুলের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। আজকে আমি পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 11তম অধ্যায় নিয়ে আলোচনা করব। 11তম অধ্যায়টি হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু। তো আমি এখানে সম্পূর্ণ অধ্যায়ের প্রশ্নগুলো পয়েন্ট পয়েন্ট করে রেখেছি। এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা জানলে এই অধ্যায় সম্পর্কে আমাদের পুরো ধারণা চলে আসবে। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে আবহাওয়া। আবহাওয়া কি? আবহাওয়ার সংজ্ঞাটা লিখতে হলে আবহাওয়ার সংজ্ঞার মধ্যে 3টা পয়েন্ট অবশ্যই থাকতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান, এবং শেষের পয়েন্ট হচ্ছে সাময়িক। এই 3টা পয়েন্ট তোমার সংজ্ঞার মধ্যে থাকতে হবে। তার মানে আবহাওয়াটা কি? আবহাওয়া হলো নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থান। নির্দিষ্ট সময় বলতে কি বোঝানো হয়? আবহাওয়াটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। ধরো এখন বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর আবার রোদ হতে পারে। হ্যাঁ, এই জন্য সময়টা উল্লেখ থাকতে হবে, নির্দিষ্ট সময়। নির্দিষ্ট স্থানে, এক এক স্থানের আবহাওয়া এক এক রকম হয়। ধরো ঢাকাতে এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু চট্টগ্রামে রোদ। তার মানে স্থান ভেদে আবহাওয়াটা পরিবর্তন হয়। সাময়িক অবস্থা কোনটা? সাময়িক অবস্থা মানে যে জিনিসটা হঠাৎ চেঞ্জ হয়ে যেতে পারে। আবহাওয়াটা খুব দ্রুত এবং হঠাৎ চেঞ্জ হয়ে যেতে পারে। তার মানে আবহাওয়া হলো নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। তারপর পয়েন্ট হচ্ছে পূর্বাভাস। তার মানে আবহাওয়ার পূর্বাভাস থেকে আমরা কি জানতে পারি? আমরা আবহাওয়ার পূর্বাভাসটা কেন জানবো? এটা আমাদের কি প্রয়োজন লাগে? পরীক্ষা আসতে পারে আবহাওয়ার পূর্বাভাস থেকে আমরা কি জানতে পারি, তার 2টি বাক্যে লেখো। 2 মার্কের প্রশ্ন। তো প্রথম উত্তরটা হচ্ছে কোন দিন আমরা কি কাপড় পরব? আমরা কোন দিন কোন কাপড় পরবো তা ওয়েদার উপর ডিপেন্ড করে, মানে আবহাওয়ার উপর নির্ভর করে জানতে পারি। তার মানে আবহাওয়ার পূর্বাভাস থেকে আমরা জানতে পারি আমাদের পোশাক পরিচ্ছদ কেমন হওয়া উচিত। 2 নম্বর, ছুটির দিন আমরা কি করব? ছুটির দিন আমরা কি করব? ছুটির দিন আমরা কি বাইরে ঘুরতে যাব, বেড়াতে যাব, নাকি বাসায় থাকবো, তা আমরা আবহাওয়ার উপর নির্ভর করে জানতে পারি। তাহলে পরীক্ষা যদি আসে পূর্বাভাস, আবহাওয়ার পূর্বাভাস থেকে আমরা কি করতে পারি তা 2টি বাক্যে লেখো। প্রথমটা হচ্ছে কোন দিন আমরা কি কাপড় পরব, এবং পরেরটা হচ্ছে ছুটির দিন আমরা কি করব, তা আমরা আবহাওয়ার পূর্বাভাস অ্যানালাইসিস করে জানতে পারি। এবার আমরা জলবায়ুটা দেখব। জলবায়ু কি? আমরা বলেছিলাম আবহাওয়াটা হচ্ছে সাময়িক অবস্থা। সাময়িক অবস্থা মানে কি? যেটা হঠাৎ চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু জলবায়ুটা হঠাৎ চেঞ্জ হয় না। জলবায়ুটা হচ্ছে সাময়িক অবস্থা নয়, তার মানে এটা হচ্ছে সামগ্রিক অবস্থা। এটা সামগ্রিক অবস্থা। ধরো এখন বর্ষাকাল, বর্ষাকাল কি হঠাৎ চেঞ্জ হয়ে যাবে? হঠাৎ কিন্তু চেঞ্জ হবে না। হ্যাঁ, বা আগামীকালও কিন্তু চেঞ্জ হবে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। তার মানে জলবায়ুটা অনেক সময়ের ব্যাপার, যেখানে আবহাওয়াটা হচ্ছে অল্প সময়ের ব্যাপার। তো সংজ্ঞাটা তুমি কিভাবে লিখতে পারো? কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হচ্ছে জলবায়ু। আবহাওয়া একটা সুনির্দিষ্টভাবে চেঞ্জ হবে, ওই চেঞ্জটাই হচ্ছে, ওই পরিবর্তনটাই হচ্ছে জলবায়ু। হ্যাঁ, যেমন শীতকাল আসবে, আমি আগে থেকেই জানতেছি শীতকাল আসবে এবং একটা দীর্ঘমেয়াদী শীত থাকবে। হ্যাঁ, একটা সুনির্দিষ্ট পরিবর্তনটাই হচ্ছে জলবায়ু। তো জলবায়ু এটা হচ্ছে একটা সংজ্ঞা। জলবায়ু সংজ্ঞাটা দেখবা তোমার বইয়ে আর অন্যভাবেও দেওয়া হয়েছে। 2টা সংজ্ঞা দেওয়া হয়েছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেই সংজ্ঞাটা লিখতে পারো। আরেকটা কি লিখেছে? কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা হচ্ছে জলবায়ু। এটা হচ্ছে জলবায়ুর দ্বিতীয় সংজ্ঞা। কোন স্থানের আবহাওয়ার
বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা হচ্ছে জলবায়ু। বহু বছর কয় বছর হতে পারে? 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। গড় জিনিসটা কি? তোমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় করেছো গড়, তাই না? আমি যদি এরকম তোমাকে দিই 4, 6, 8, 9, 12 এইগুলা থেকে তুমি গড় বের করতে পারবে না, সবগুলোকে যোগ করে মোট সংখ্যা দিয়ে ভাগ করবো, এটা গড় না? তেমন 30 থেকে 35 বছরের 30 থেকে 35 বছরের যে আবহাওয়া, সেই আবহাওয়াটার গড় অবস্থায় হচ্ছে জলবায়ু। তার মানে কি বুঝলা? 30 থেকে 35 বছর, এটা বহু বছরের একটা ধারাবাহিক প্রক্রিয়াটাই হচ্ছে জলবায়ু। আচ্ছা, তাহলে সংজ্ঞা হচ্ছে দুইটা, তোমার যেটা ভালো লাগে তুমি সেই সংজ্ঞাটা লিখতে পারো। তারপর হচ্ছে কি ধারণা। কার ধারণা? জলবায়ু ধারণা। পরীক্ষায় একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, জলবায়ু ধারণা কাজে লাগিয়ে আমরা কি করতে পারি? এটা উত্তর হচ্ছে, জলবায়ু ধারণার কাজে লাগিয়ে আমরা কোন মাসে কোন ফসল চাষ করব সেই ধারণা আমরা লাভ করতে পারি। কারণ কি, ফসল যখন উৎপাদন করব আমরা, ঋতুভেদে ফসল উৎপাদন করতে হয়, এক এক ঋতুতে এক এক সিজনে এক এক ফসল ভালো উৎপন্ন হয়। তার মানে আমরা ফসল চাষ করার জন্য জলবায়ুর উপর ডিপেন্ড থাকতে হবে। সম্পর্ক, পরের প্রশ্নটা হচ্ছে সম্পর্ক। কার কার সম্পর্ক? আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে সম্পর্ক। আবহাওয়া এবং জলবায়ুর একটা মেইন সম্পর্ক হচ্ছে জলবায়ু ধারণা থেকে আমরা আবহাওয়া সম্পর্কে জানতে পারি। যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে সম্পর্ক কি, তাহলে তার উত্তর হচ্ছে এটা। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে সম্পর্ক হচ্ছে জলবায়ু ধারণা কাজে লাগিয়ে আমরা আবহাওয়া সম্পর্কে জানতে পারি। ব্যাপারটা কেমন? বর্ষাকালে বৃষ্টিপাত হবে, তো এই ব্যাপারটা আমরা কোথা থেকে জানি? আমরা জলবায়ু থেকে জানি, তাই না? তো যখন আমরা জানি যে বর্ষাকালে বৃষ্টিপাত হবে, তার মানে ওই সিজনটা কি বৃষ্টির সিজন। আবার শীতকালে বৃষ্টিপাত তেমন হবে না, তার মানে ওই সিজনে তাপমাত্রাটা কম থাকবে, বর্ষাকালে তাপমাত্রাটা বেশি থাকবে। এই ধারণাটাই আমরা পাই আবহাওয়ার, এই ধারণাটা পাই আমরা জলবায়ু ধারণা থেকে। এটা হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর সম্পর্ক। পার্থক্য, পার্থক্য যদি পরীক্ষায় আসে তুমি এভাবে লিখতে পারবা না। পার্থক্য অবশ্যই তোমাকে একটা ছক করে লিখতে হবে, এভাবে ছক করে লিখতে হবে। পার্থক্য সবসময় এভাবে ছক করে লিখতে হবে। এক পাশে থাকবে আবহাওয়া, আবহাওয়া আর জলবায়ুর পার্থক্য। তো পার্থক্যের প্রথম পয়েন্টটাই তুমি অবশ্যই সংজ্ঞা দিয়ে শুরু করবা। তো আবহাওয়া সংজ্ঞাটা কি? আবহাওয়া সংজ্ঞাটা হচ্ছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাটা হচ্ছে আবহাওয়া, আর জলবায়ু হচ্ছে কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হচ্ছে জলবায়ু। তাহলে আমি প্রথমে কি করলাম? সংজ্ঞাটা লিখলাম 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আমি কি লিখতে পারি? আবহাওয়াটা হচ্ছে সাময়িক অবস্থা, সাময়িক অবস্থা, আর জলবায়ুটা হচ্ছে সামগ্রিক অবস্থা, সামগ্রিক অবস্থা, তাই না? তারপর আমরা কি লিখতে পারি? দ্রুত পরিবর্তন হয়, আবহাওয়াটা দ্রুত পরিবর্তন হয়, কিন্তু জলবায়ুটা দ্রুত পরিবর্তন হয় না, তাই না? তারপর আমরা কি জানতে পারি? আবহাওয়া থেকে জলবায়ু সম্পর্কে জানা যায় না, ধারণা পাওয়া যায় না, কিন্তু জলবায়ু থেকে আবহাওয়া সম্পর্কে জানা যায়। তার মানে কি হলো? আমি 4টা পার্থক্য লিখলাম। 1 নম্বরে আমি সংজ্ঞা দিয়ে শুরু করলাম, তারপর আমি বললাম এটা সাময়িক অবস্থা, জলবায়ু সামগ্রিক অবস্থা, দ্রুত পরিবর্তন হয়, দ্রুত পরিবর্তন হয় না। হ্যাঁ, আবহাওয়া থেকে জলবায়ু সম্পর্কে জানা যায় না, কিন্তু জলবায়ু থেকে আবহাওয়া সম্পর্কে জানা যায়। এভাবে পার্থক্যগুলো তোমরা তৈরি করে লিখবা। তারপর হচ্ছে বায়ুচাপ। তারপর প্রশ্নটা আসতে পারে, 1 নম্বরের প্রশ্ন আসতে পারে বায়ুচাপ কি? বায়ুর নির্দিষ্ট একটা ওজন আছে,
বায়ুর কি থাকে, ওজন থাকে। এই ওজনের কারণে বায়ু ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে, বায়ুর একটা ওজন থাকে, নির্দিষ্ট একটা ওজন থাকে। এই ওজনের কারণে সে ভূপৃষ্ঠের উপর চাপ প্রয়োগ করতে পারে, সেই চাপটাকে বলা হয় বায়ুচাপ। বায়ুচাপটা কয় রকমের হতে পারে? দুই রকমের হতে পারে। একটা হচ্ছে উচ্চ বায়ুচাপ আর একটা হচ্ছে নিম্ন বায়ুচাপ। উচ্চ বায়ুচাপ কি এবং নিম্ন বায়ুচাপ কি, এই চ্যাপ্টারের মেইন সমস্যা হচ্ছে এটা, উচ্চচাপ এবং নিম্নচাপ। এই দুইটা জিনিস যদি তুমি ভালো করে জানো তাহলে নিম্নচাপ কিভাবে সৃষ্টি হয়, কালবৈশাখী ঝড়, টর্নেডো, ঘূর্ণিঝড়, এগুলো আমরা খুব সহজে বুঝতে পারবো। তো উচ্চচাপ জিনিসটা কি? ধরো আমি বক্স করে দুইটা স্থান উল্লেখ করেছি, বুঝতে পারছো? তো এই স্থানের ভিতরে যে দেখো বিন্দু বিন্দু যেগুলো দিলাম, এগুলো হচ্ছে আমার বায়ু। দুইটা স্থান, দুই স্থানে ধরো যে সমান সংখ্যক বায়ু আছে, তার মানে চাপটা দুইটা সমান, দুই জায়গায় সমান বায়ু আছে, বায়ুর চাপও সমান। এখন কোন একটা স্থান থেকে যদি বায়ুর পরিমাণ কমে যায়, হ্যাঁ ধরো এই স্থান থেকে বায়ুর পরিমাণ কমে গেল, এই যে দেখো এই জায়গায় ডট ডট পুরোপুরি আছে কিন্তু এই জায়গায় ডট ডট কমে গেল, তাই না? তার মানে এখানে বায়ুচাপ কমে গেছে, এইটাকে বলা হয় নিম্ন বায়ুচাপ। আর এই জায়গায় বায়ুচাপটা আছে বা আরো বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে উচ্চ বায়ুচাপ। তো কিভাবে এই নিম্নচাপটা হয় সেটা আমরা শিখবো পরবর্তী প্রশ্নে, নিম্নচাপ সৃষ্টি। আগে তুমি বুঝো দুইটা স্থান, যে স্থানে বায়ুর পরিমাণটা কম সেখানে নিম্নচাপ হয়, আর যে স্থানে বায়ুর পরিমাণটা বেশি সেখানে হচ্ছে উচ্চচাপ হয়। তো উচ্চচাপ আর নিম্নচাপের সময় কি ঘটে? যেখানে উচ্চচাপ, যেখানে বায়ুর চাপটা বেশি, ওই বায়ুটা কি করে, নিম্ন বায়ুচাপ অঞ্চলের মধ্যে চলে আসে। এজন্যই যখন ঘূর্ণিঝড়, কালবৈশাখী, টর্নেডো হয় তখন দেখবা যে প্রচুর পরিমাণে বাতাস থাকে। কারণ কি, এক জায়গায় নিম্নচাপ থাকে আরেক জায়গায় উচ্চচাপ থাকে, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপে প্রচুর স্পিডে বাতাস চলে আসে, এই জন্য তীব্র বাতাস থাকে। তাহলে বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে সেটা হচ্ছে বায়ুচাপ। বায়ু প্রবাহ কি? বায়ু প্রবাহ এই যে আমি ছকের মধ্যে যেটা দেখালাম, বায়ুর পরিমাণ কম, বায়ুর পরিমাণ বেশি, বেশি অঞ্চল থেকে বায়ু কম অঞ্চলের দিকে যাবে, এটাই হচ্ছে বায়ু প্রবাহ। তার মানে বায়ু কোথায় যায়? উচ্চ চাপ অঞ্চল। বায়ু সবসময় উচ্চ চাপ অঞ্চল থেকে কোথায় আসবে? নিম্ন চাপ অঞ্চলের দিকে আসবে। বায়ু যখন প্রবাহিত হয়, বায়ু প্রবাহ মানে কি, বাতাস যখন বয়ে যায়, তাই না? তার মানে বায়ু যখন প্রবাহিত হয়, বায়ুটা উচ্চ চাপ অঞ্চল থেকে, তার মানে যেখানে বায়ু বেশি সেই বেশি অঞ্চল থেকে বায়ুটা কম অঞ্চলের দিকে আসে, এটা হচ্ছে বায়ু প্রবাহ। দেখবা আমরা জামা কাপড় যে রোদে শুকাতে দেই, জামা কাপড় মাঝে মাঝে বাতাস পেলে দেখবা যে নড়ে, তাই না? কোথায়? দুই দিকে কিন্তু নড়ে না, দেখবা যে একদিকে নড়ে, কারণ বাতাসটা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তার মানে যেখান দিয়ে বাতাসটা এভাবে যাবে, তার মানে সেখানে বুঝবা যে তোমার নিম্নচাপ, আর উচ্চচাপ মানে ওইখান থেকে বাতাসটা আসতেছে। তাইলে আমি বায়ু প্রবাহ থেকে কি বুঝলাম? বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে, কে উচ্চচাপ অঞ্চল থেকে যাবে? বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে কোথায় আসবে? নিম্নচাপ অঞ্চলের দিকে আসবে, এসে কি করবে? একটা বায়ু প্রবাহ সৃষ্টি করবে। এই বায়ু প্রবাহটা কি হচ্ছে? বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কি হলো? উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হওয়াকে বায়ু প্রবাহ বলে। আচ্ছা, এইবার আমরা শিখবো নিম্নচাপ সৃষ্টি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নিম্নচাপ সৃষ্টি, কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয় তা 3টি বাক্যে লেখো, অথবা কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো, সেটা আমরা এখন শিখব। তো আমি আবার আগের মতো দুইটা প্লেস রাখি। ধরো এটা হচ্ছে স্থলভাগ, এটা হচ্ছে জলভাগ। তো এটা হচ্ছে স্থলভাগ আর এটা হচ্ছে জলভাগ। এই দুইটা জিনিস থেকে আমরা বুঝবো কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয়। আমি ফোঁটা দিয়ে বুঝাচ্ছি, এগুলো বায়ু। আচ্ছা, দিনের বেলা স্থলভাগটা একটু উষ্ণ থাকে। কোনটা অপেক্ষা উষ্ণ থাকে? জলভাগ অপেক্ষা উষ্ণ থাকে। উষ্ণ মানে কি? গরম। তার মানে কি?
দিনের বেলা যে তাপমাত্রা এই স্থলভাগে বেশি থাকে, মানে আমাদের ভূমিতে তাপমাত্রা বেশি থাকে, জল মানে পানিতে তাপমাত্রাটা কম থাকে। মনে রাখবা, তাপমাত্রা যখন বেশি থাকে সেই তাপমাত্রা বায়ুর সাথে মিশবে। কোন বায়ুর সাথে মিশবে? এই যে এখানে আমি যে ফোটা ফোটা ডট ডট দিয়ে বুঝিয়েছি, বুঝতে পারছো? দিনের বেলা যে তাপমাত্রাটা থাকে ওই তাপমাত্রা বায়ুর সাথে মিশবে। যখন তাপমাত্রা বায়ুর সাথে মিশে, তাপমাত্রা গরম উষ্ণ, সেই উষ্ণ জিনিসটা যখন বায়ুর সাথে মিশবে সে বায়ুটাকে উষ্ণ করে দেয়, তার মানে বায়ুটাকে গরম করে দেয়। হ্যাঁ, যখন তাপমাত্রা বায়ুর সাথে মিশবে তখন বায়ুটা কি হবে? গরম হয়ে যাবে, তার মানে উষ্ণ হয়ে যাবে। বায়ুটা যখন উষ্ণ হয়ে যাবে তাইলে তুমি বুঝবা যে বায়ুটা হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? বায়ু যখন উষ্ণ হয়ে যাবে বায়ুটা হালকা হয়ে যাবে, এতটুকু বুঝেছো কিনা বলো? এতটুকু আমি আবার একবার দেখি তো। এই হচ্ছে আমার স্থলভাগ, মানে যে ভূপৃষ্ঠ আমরা যেখানে আছি, আর এটা হচ্ছে জলভাগ, বুঝতে পারছো? তো দিনের বেলা ঘটনা কি ঘটে? দিনের বেলা এখানে তাপমাত্রা বেশি থাকে। যদি তাপমাত্রা বেশি থাকে তার মানে স্থলভাগটা হচ্ছে আমাদের কি থাকবে? উষ্ণ থাকবে। আর এখানে তাপমাত্রা কম থাকে তার মানে স্থলভাগটা কম উষ্ণ, জলভাগটা কম উষ্ণ থাকবে। উষ্ণ মানে কি? গরম, তাই না? তার মানে স্থলভাগটা এখন গরম আছে। তো এই গরম তাপমাত্রাটা কার সাথে মিশবে? বায়ুর সাথে মিশবে। এই যে তাপমাত্রা বায়ুর সাথে মিশলে কি হয়ে যাবে? বায়ুটা গরম হয়ে যাবে, বায়ু উষ্ণ হয়ে গেল, তাই না? তাপমাত্রা বায়ুর সাথে মিশে বায়ুটা উষ্ণ হয়ে গেল। আর উষ্ণ বায়ু মানে গরম বায়ুটা হালকা হয়ে যায়। একটা জিনিস চিন্তা করো তো, হালকা জিনিসটা কোথায় থাকে? হালকা জিনিসটা আস্তে উপরের দিকে উঠে যায়, তাই না? তো স্থলভাগের বায়ুগুলো যখন হালকা হয়ে যাবে তার মানে কি? বায়ুটা হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে। উপরের দিকে উঠে যাবে মানে কি? তার মানে এইখান থেকে বায়ুর পরিমাণ কমে যাবে, কমে এই বায়ুগুলা আস্তে উপরের দিকে উঠে যাবে, তাই না? ভিতরে যে বায়ু ছিল এই বায়ুর পরিমাণ কমে যাবে। এবার তুমি দেখো তো, এই জায়গাটা কি ফাঁকা হয়ে গেছে না, তাই না? এইটাই হচ্ছে নিম্নচাপ, বুঝতে পারছো? তাইলে নিম্নচাপ কিভাবে সৃষ্টি হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসতে পারে। নিম্নচাপ কিভাবে সৃষ্টি হয়? প্রথম কথা হচ্ছে, দিনের বেলা স্থলভাগটা উষ্ণ থাকে, জলভাগটা কম উষ্ণ থাকে। স্থলভাগ যদি উষ্ণ থাকে তার মানে তাপমাত্রা বেশি থাকে। ওই তাপমাত্রাটা যখন আমাদের বায়ুর সাথে মিশবে, তাপমাত্রাটা বায়ুটাকেও গরম করে দিবে। মানে কি? উষ্ণ করে দিবে। আর উষ্ণ তাপমাত্রাটা, উষ্ণ বায়ু কি হয়? হালকা হয়ে যায়। আর হালকা জিনিসগুলো উপরের দিকে উঠে যায়। যখন উপরের দিকে উঠে যাবে তার মানে জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এটি হচ্ছে নিম্নচাপ সৃষ্টি হয়। এই যখন নিম্নচাপটা সৃষ্টি হবে তখন কি ঘটবে? এই উচ্চচাপ অঞ্চলে দেখো এই জায়গায় বায়ুটা বেশি থাকে, এই বায়ুগুলা আস্তে আস্তে এই জায়গায় চলে আসবে, খুব স্পিডে এই জায়গায় চলে আসবে। হ্যাঁ, তাহলে আমি পয়েন্টগুলো লিখে দিচ্ছি, তোমরা এই জিনিসটা মনে রাখবা। স্থলভাগ থাকে গরম, জলভাগ থাকে ঠান্ডা। স্থলভাগ যদি গরম থাকে তার মানে তাপমাত্রা বেশি, তাপমাত্রা বায়ুর সাথে মিশলে বায়ুটা গরম হয়ে যায়। গরম বায়ুটা আবার হচ্ছে হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উঠে তার মানে কি? নিচের জায়গাটা ফাঁকা হয়ে যায়। এই জিনিসটি হচ্ছে নিম্নচাপ। তাহলে এই পয়েন্টগুলো আমি লিখে দিচ্ছি। স্থলভাগ উষ্ণ থাকে, বায়ু উষ্ণ তাপমাত্রার সাথে মিশে বায়ু উষ্ণ তাপমাত্রার সাথে মিশে হালকা হয়ে যায়। হালকা বায়ু উপরে উঠে যায়, ফলে স্থলভাগের বায়ু ফাঁকা স্থান দেখাবে। এতটুকুই হচ্ছে আমাদের কিভাবে নিম্নচাপ সৃষ্টি হবে। নিম্নচাপটা কিভাবে সৃষ্টি হবে? স্থলভাগটা উষ্ণ থাকবে, মানে গরম থাকবে। ওই গরম তাপমাত্রার সাথে যদি আমার বায়ুটা মিশে যায় তাহলে বায়ুটাও গরম হয়ে যাবে। বায়ুটা যদি গরম হয়ে যায় তাহলে বায়ুটা হালকা হয়ে যাবে। আর হালকা জিনিস সবসময় উপরের দিকে উঠে যাবে। উপরের দিকে যদি উঠে যায় তাহলে ভিতরের স্থানটা ফাঁকা হয়ে যাবে। এটাই হচ্ছে, ফাঁকাটাই হচ্ছে নিম্নচাপ।
আচ্ছা, তাহলে কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয়? তুমি যদি এই জিনিসটা বুঝো কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয়, তাহলে ঘূর্ণিঝড়, কালবৈশাখী, টর্নেডো এগুলা সব ঘুরে ফিরে একই জিনিস। মানে আরেকবার বলতেছি, এই যে ধরো স্থলভাগ, স্থলভাগের মধ্যে বায়ু, বুঝতে পারছো? স্থলভাগের মধ্যে বায়ু, স্থলভাগটা কি থাকে? উত্তপ্ত অবস্থায় থাকে, মানে উষ্ণ অবস্থায় থাকে, অর্থাৎ গরম অবস্থায় থাকে। ওই গরম তাপমাত্রাটা যখন এই বায়ুর সাথে মিশে, ধরো এই গরম তাপমাত্রাটা বায়ুর সাথে মিশলে কি হয়ে যাবে? বায়ুটাও গরম হয়ে যাবে, মানে বায়ুটাও উষ্ণ হয়ে যাবে। উষ্ণ বায়ু মানে গরম বায়ুটা কি হয়? হালকা হয়ে যায়। তার মানে এই জিনিসগুলো হালকা হয়ে যাবে, বায়ুগুলো হালকা হয়ে যাবে। আর হালকা জিনিসটা কি হয়? উপরের দিকে উঠে যায়। তো এই বায়ুগুলো যখন উপরের দিকে উঠে যাবে, হ্যাঁ দেখো, এই বায়ুগুলো যখন উপরের দিকে উঠে যাবে, উপরের দিকে উঠে গেল, তাইলে এই জায়গা তো ফাঁকা হয়ে গেল, তাই না? দেখো এই জায়গাটা ফাঁকা হয়ে গেল না? এই ফাঁকা জায়গাটাই হচ্ছে নিম্নচাপ সৃষ্টি। আচ্ছা, এবার আমরা মৌসুমী জলবায়ু সম্পর্কে শিখব। মৌসুমী জলবায়ু শেখার আগে আমরা একটু দেখতেছি বর্ষাকাল, শীতকাল। মৌসুমী জলবায়ু ব্যাপারটা হচ্ছে কি, মানে মৌসুম ভিত্তিক জলবায়ু কিভাবে সৃষ্টি হয়। মৌসুমী জলবায়ু কি, মৌসুমী জলবায়ু কিভাবে সৃষ্টি হয়? মৌসুমী জলবায়ু জিনিসটা কি আমি বলতেছি। ধরো দুইটা মৌসুম, বর্ষাকাল, শীতকাল। তো স্থলভাগ, জলবায়ু, আচ্ছা কিভাবে মৌসুমী জলবায়ু সৃষ্টি হয় সেটা আমি দেখাচ্ছি। বর্ষাকালে স্থলভাগে কি থাকে, জলভাগে কি থাকে? বর্ষাকালে স্থলভাগে থাকে গরম, মানে উষ্ণ, জলভাগ হচ্ছে ঠান্ডা। তাহলে কি করতে পারে বলতো? বর্ষাকালে যদি স্থলভাগটা উষ্ণ থাকে, গরম থাকে, তার মানে বায়ুটাও গরম থাকবে। গরম বায়ুটা কি হবে? হালকা হয়ে যাবে। হালকা হয়ে কি হবে? এই জায়গায় নিম্নচাপ সৃষ্টি হবে, তাই না? তার মানে বর্ষাকালে স্থলভাগটা থাকে নিম্নচাপ। স্থলভাগ যদি নিম্নচাপ থাকে, তার মানে জলভাগ কি থাকবে? উচ্চচাপ। বুঝতে পারছো? তো বাতাসটা কিভাবে প্রবাহিত হয়? বাতাসটা মূলত উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তার মানে বর্ষাকালে বাতাসটা এইখান থেকে এইখানে আসবে, জলভাগ থেকে স্থলভাগে যাবে। এবং বর্ষাকালে আমাদের দেশে কোন ধরনের বাতাস প্রবাহিত হয়? হ্যাঁ, বর্ষাকালে হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত, দক্ষিণ পশ্চিম। বর্ষাকালে আমাদের দেশে দক্ষিণ পশ্চিম বায়ু প্রবাহিত হয়। এবং কোথায় থেকে কোথায় প্রবাহিত হয়? জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। কেন জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়? কারণ বর্ষাকালে স্থলভাগে থাকে নিম্নচাপ আর জলভাগে থাকে উচ্চচাপ। বাতাস সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তার মানে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। কোথা থেকে কোথায় যাবে? স্থলভাগ থেকে আসবে, জলভাগ থেকে আসবে স্থলভাগে। আর শীতকালে কি ঘটনা ঘটে? শীতকালে ঘটনা ঘটে উল্টা। কেমন? যেমন বর্ষাকালে স্থলভাগটা উষ্ণ থাকে, মানে গরম থাকে। আর শীতকালে হচ্ছে স্থলভাগটা হচ্ছে ঠান্ডা থাকে। আর জলভাগটা হচ্ছে উষ্ণ থাকে। তো জলভাগ যদি উষ্ণ থাকলে কি ঘটে? এখানে বাতাসগুলো উষ্ণ, মানে বাতাসগুলো গরম। বাতাস যদি গরম হয়, বাতাসগুলো হালকা হয়ে যায়। ওই হালকা বাতাসটা আবার কি উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উঠে যাওয়া মানে কি? তার মানে জলভাগের এখানে নিম্নচাপ সৃষ্টি হয়। তার মানে এখানে নিম্নচাপ, আর এখানে হচ্ছে উচ্চচাপ। এখানে যদি নিম্নচাপ হয়, এখানে উচ্চচাপ হবে। তাহলে শীতকালে কিভাবে, কোথায় থেকে কোথায় বাতাস প্রবাহিত হয়? শীতকালে স্থলভাগ, যেহেতু এখানে উচ্চচাপ, বাতাস বেশি, বায়ু বেশি, তার মানে এই বেশি বায়ুটা কম বায়ুর দিকে যাবে বর্ষাকালে। শীতকালে স্থলভাগ থেকে বায়ু জলভাগের দিকে প্রবাহিত হয়। এবং কোন ধরনের বায়ু প্রবাহিত হয়? আমাদের দেশে শীতকালে উত্তর পূর্ব বায়ু প্রবাহিত হয়। তাহলে ব্যাপারটা বুঝো কিভাবে মৌসুমী বায়ু প্রবাহ সৃষ্টি হয়। বর্ষাকালে
স্থলভাগ থাকে নিম্নচাপ, জলভাগ থাকে উচ্চচাপ। তার মানে জলভাগ থেকে নিম্নচাপের দিকে বাতাস প্রবাহিত। কোন ধরনের বাতাস? দক্ষিণ পশ্চিম বাতাস প্রবাহিত হবে। আর শীতকালে ঘটে উল্টা ঘটনা, স্থলভাগ থাকে ঠান্ডা, জলভাগ থাকে উষ্ণ মানে গরম। তার মানে স্থলভাগ থেকে উত্তর পূর্ব বায়ুটা নিম্নচাপের দিকে, তার মানে জলভাগের দিকে প্রবাহিত হয়। অর্থাৎ এই যে দেখো, স্থলভাগে উষ্ণ তাপমাত্রা, স্থলভাগে ঠান্ডা তাপমাত্রা, এই তাপমাত্রার বিপরীত অবস্থার কারণে কি ঘটনা ঘটে? উচ্চচাপ এবং নিম্নচাপ। এই যে এখানে উচ্চচাপ, এখানে উচ্চচাপ, এখানে নিম্নচাপ, আবার এখানে উচ্চচাপ, এখানে নিম্নচাপ। এই যে উচ্চচাপ আর নিম্নচাপ ঘটনা ঘটে, এই ঘটনার ফলেই আমাদের দেশে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। কেন মৌসুমী বায়ু প্রবাহিত বললাম? কারণ মৌসুম ভিত্তিক বায়ু। দেখো, একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম বায়ু প্রবাহিত হয় বর্ষাকালে, আর একটা হচ্ছে উত্তর পূর্ব বায়ু প্রবাহিত হয় শীতকালে। তার মানে বর্ষাকালে এবং শীতকালে বায়ু প্রবাহ ঋতু পরিবর্তনের সাথে তারা নিজেরা পরিবর্তিত হয়। যে বায়ু প্রবাহ সৃষ্টি করে সেটাই হচ্ছে মৌসুমী বায়ু। এবং মৌসুমী বায়ুটা কিভাবে সৃষ্টি হয় এই কথাটা খাতায় ব্যাখ্যা করে লিখবা। কিভাবে লিখবা? বর্ষাকালে স্থলভাগ থাকে উষ্ণ, এর ফলে স্থলভাগে নিম্নচাপ সৃষ্টি হয়, এবং জলভাগ থাকে ঠান্ডা, তার মানে জলভাগে উচ্চচাপ সৃষ্টি হয়। তার মানে বর্ষাকালে উচ্চচাপ অর্থাৎ জলভাগ থেকে বায়ুটা স্থলভাগের দিকে প্রবাহিত হয়। কোন ধরনের বায়ু প্রবাহিত হয়? দক্ষিণ পশ্চিম বায়ু প্রবাহিত হয়। অপরদিকে শীতকালে ঘটনা উল্টা ঘটনা ঘটে। কিভাবে? স্থলভাগটা থাকে ঠান্ডা, জলভাগটা থাকে উষ্ণ। তার মানে জলভাগে স্থলভাগটা উচ্চচাপ থাকে, জলভাগে নিম্নচাপ থাকে। অর্থাৎ উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এবং কোন ধরনের বাতাসটা প্রবাহিত হয়? উত্তর পূর্ব বাতাস প্রবাহিত হয়। এই যে তাপমাত্রার পরিবর্তনের কারণে উচ্চচাপ এবং নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মৌসুমী বায়ু কিভাবে সৃষ্টি হয়? জলবায়ু তাপমাত্রার পরিবর্তন ঘটে। এই জায়গায় তাপমাত্রা কম থাকে, এই জায়গায় তাপমাত্রা বেশি থাকে, এই জায়গায় তাপমাত্রা বেশি থাকে, এই জায়গায় তাপমাত্রা কম থাকে। তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। এই তাপমাত্রা পরিবর্তনের কারণে তো উচ্চচাপ আর নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। এই উচ্চচাপ এবং নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে বাতাসটা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। একবার বর্ষাকালে প্রবাহিত হয় জলভাগ থেকে স্থলভাগের দিকে, আর শীতকালে প্রবাহিত হয় স্থলভাগ থেকে জলভাগের দিকে। এই কারণে মৌসুমী জলবায়ু প্রবাহিত হয়। আচ্ছা, এবার উপাদান। কার উপাদান আমরা শিখবো? আবহাওয়া ও জলবায়ুর উপাদান। আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলো একই। উপাদানগুলো কি? উপাদানগুলো হচ্ছে তাপমাত্রা, চাপ, বায়ু প্রবাহ, মেঘ, বৃষ্টিপাত। পরীক্ষায় 2 মার্কের প্রশ্ন থাকতে পারে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো লিখো। তো আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হচ্ছে এগুলো: তাপমাত্রা, চাপ, বায়ু প্রবাহ, মেঘ, বৃষ্টিপাত। আবহাওয়ার উপাদান এবং জলবায়ুর উপাদান একই। আচ্ছা, তো আমরা এই প্রশ্নগুলো আমরা সলভ করেছি। এখন আমরা এই প্রশ্ন সলভ করব। আর্দ্রতা। আর্দ্রতা জিনিসটা কি? এই যে দেখো, আর্দ্রতা। আর্দ্রতা হচ্ছে মূলত বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ। কার পরিমাণ? জলীয় বাষ্পের পরিমাণ। বাতাসে কি থাকবে? বাতাসের জলীয় বাষ্প থাকবে। পরীক্ষা যদি প্রশ্ন আসে আর্দ্রতা কাকে বলে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকে আর্দ্রতা বলে। জলীয় বাষ্প, জলীয় মানে কি? জল মানে পানি। তার মানে বাতাসের মধ্যে পানির পরিমাণ থাকবে। হ্যাঁ, তার মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি হবে, বাতাসে পানির পরিমাণ তত বেশি হবে। জলীয় বাষ্পের পরিমাণ যত কম হবে, পানির পরিমাণ তত কম হবে। আর জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি হবে, তার মানে পানির পরিমাণ তত বেশি হবে। অর্থাৎ ওই সিজনে বৃষ্টিপাত তত বেশি হবে। এই কারণে বর্ষাকালে আমাদের দেশে বৃষ্টিপাত বেশি হবে। কারণ কি? বর্ষাকালে আমাদের দেশের বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ প্রচুর পরিমাণ থাকে, অর্থাৎ বাতাসটা প্রচুর পরিমাণ ভেজা থাকে। এই কারণে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়। তার মানে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি হবে, বৃষ্টিপাতের পরিমাণ তত বেশি হবে। এটা শুধু সংজ্ঞার জন্য আসতে পারে। আর্দ্রতাটা শুধু সংজ্ঞার জন্য আসতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকে আর্দ্রতা বলে। তারপর এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বর্ষাকালে অধিক বৃষ্টিপাত। বর্ষাকালে কেন বাংলাদেশে অধিক বৃষ্টিপাত ঘটে? একটু আগে আমরা মৌসুমী জলবায়ু সম্পর্কে শিখেছি, তাই না? মৌসুমী জলবায়ুতে আমরা কি শিখেছিলাম? বর্ষাকালে কোন ধরনের
জলবায়ু প্রবাহিত হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী জলবায়ু প্রবাহিত হয়, তাই না? তার মানে আমি এই প্রশ্নের উত্তরটা আমরা লিখতেছি এখন, বর্ষাকালে কেন অধিক বৃষ্টিপাত ঘটে। এক নম্বর হচ্ছে বর্ষাকালে বাংলাদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। কেন অধিক বৃষ্টিপাত হয় তার প্রথম পয়েন্টটা হচ্ছে বর্ষাকালে বাংলাদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। তো আমি যদি আরেকটু দেখি, এই হচ্ছে আমার স্থলভাগ, এই হচ্ছে আমার জলভাগ। বর্ষাকালে কি ঘটনা ঘটে? বর্ষাকালে এই জায়গাটা থাকে উত্তপ্ত মানে উষ্ণ, আর এই জায়গাটা থাকে ঠান্ডা। তো উষ্ণ যখন হবে, বায়ুগুলো এভাবে আমি পয়েন্ট করে দিলাম, যখন উষ্ণ হবে তার মানে কি গরম বেশি হবে, ওই গরমটা এই বায়ুর সাথে মিশলে কি হবে, বায়ুটাও কি হয়ে যাবে, গরম হয়ে যাবে। আর গরম বায়ুকে কি বলছিলাম, গরম বায়ুগুলো হালকা হয়ে যায়, আর হালকা বায়ুটা কি হবে, উপরের দিকে উঠে যাবে। তার মানে এই জায়গায় নিম্নচাপ সৃষ্টি হবে। এই যে এই জায়গা দেখছো, এই জায়গাটা বায়ুগুলো চলে গেছে, কোথায় চলে গেছে, উপরের দিকে উঠে গেছে। এই ভিতরের জায়গাটা কি হয়েছে, নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তো এই স্থলভাগটা যদি নিম্নচাপ হয়, জলভাগটা উচ্চচাপ, তার মানে বর্ষাকালে কি এইখান থেকে বাতাসটা এইখানের দিকে প্রবাহিত হবে। বর্ষাকালে কি ঘটনা ঘটে, দক্ষিণ পশ্চিম মৌসুমে বায়ু প্রবাহিত হয়, তার মানে এইখান থেকে দক্ষিণ থেকে পশ্চিমের দিকে বায়ুটা এই পাশে চলে আসবে। তো বায়ুটা যখন এই পাশে আসবে কি ঘটবে, এটা হচ্ছে ধরো বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর থেকে বায়ু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প নিয়ে আসবে। কে নিয়ে আসবে? ওই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে ভূপৃষ্ঠের দিকে, স্থলভাগের দিকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প নিয়ে আসবে। কেন বঙ্গোপসাগর থেকে স্থলভাগে আনবে? কারণ স্থলভাগে বায়ুর নিম্নচাপ মানে বায়ুর ঘাটতি আছে, ওই ঘাটতিটা ফিল আপ করতে হবে। আর বঙ্গোপসাগরে বায়ুর পরিমাণ বেশি, এজন্য বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে বায়ুটা চলে আসবে। স্থলভাগের দিকে যখন আসবে তখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসবে। জলীয় বাষ্প মানে কি? বাতাসে পানির পরিমাণ খুব বেশি, তাই না? এই পানির জলীয় বাষ্পগুলাই পরবর্তী পয়েন্ট কি হবে, এই জলীয় বাষ্পগুলো ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটে। ব্যাস, এই হচ্ছে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত ঘটে। বর্ষাকালে বাংলাদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এই সময় বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুচাপ কি করে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসে। এই জলীয় বাষ্পটা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসে। আর জলীয় বাষ্প নিয়ে আসে মানে কি, বাতাসে প্রচুর পরিমাণ পানি, ওই জলীয় বাষ্পটা ঠান্ডা হয় ভূপৃষ্ঠে আবার পরে বৃষ্টিপাত হয়। এই কারণে বর্ষাকালে বাংলাদেশে অধিক পরিমাণে বৃষ্টিপাত হয়। তারপর প্রশ্ন হচ্ছে বিরূপ আবহাওয়া। বিরূপ আবহাওয়া কাকে বলে? পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, বিরূপ আবহাওয়া কাকে বলে? বিরূপ আবহাওয়া কি? আমি আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো বলছিলাম একটু আগে। উপাদানগুলো কি কি জানিয়েছিল? চাপ, তাপমাত্রা, বৃষ্টিপাত, মেঘ, এই ধরনের উপাদানগুলো ছিল, তাই না? আবহাওয়ার এই উপাদানগুলোর যখন অস্বাভাবিকভাবে পরিবর্তিত হবে তখন তাকে আমরা বিরূপ আবহাওয়া বলি। অস্বাভাবিকভাবে পরিবর্তন মানে কি? ধরো তাপমাত্রার কথা বলছি, এখন আবহাওয়ার তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তাই না? তার মানে ওই অবস্থাটাকে আমরা বলবো তাপদাহ, প্রচুর পরিমাণে তাপমাত্রা বেড়ে গেছে। ধরো বৃষ্টিপাত যতটুকু হওয়ার কথা তার চেয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বেড়ে গেছে, তখন বন্যা হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে আবহাওয়ার আর জলবায়ুর যে উপাদানগুলো, এই উপাদানগুলোর কোনো একটা যদি অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়, সেই পরিবর্তনের কারণে বিরূপ আবহাওয়া হয়। এখন পরীক্ষা প্রশ্ন থাকতে পারে, বিরূপ আবহাওয়ার ফলে ক্ষতি হয়। বিরূপ আবহাওয়ায় কি ক্ষতি হয় তার 2টি বাক্যে লেখো। হ্যাঁ, বিরূপ আবহাওয়ার ফলে কি কি ক্ষতি হয়? উদ্ভিদ ও প্রাণীর ক্ষতি হয়, মানুষ মারা যায়।
এই দুইটা পয়েন্ট তোমাদের মেন বইয়ে লেখা আছে, দেখবা। হ্যাঁ, দুইটা পয়েন্ট যদি পরীক্ষা আসে এভাবে দেখতে হবে। বিরূপ আবহাওয়ার ফলে কি ক্ষতি হয়? উদ্ভিদ ও প্রাণী ক্ষতি হয়, মানুষ মারা যায়। এখন আমরা বিরূপ আবহাওয়ার আন্ডারে কতগুলো প্রশ্ন সলভ করব। বিরূপ আবহাওয়ার ফলে কি কি ঘটতে পারে? তাপদাহ ঘটতে পারে, শৈত্যপ্রবাহ ঘটতে পারে, বন্যা ঘটতে পারে, খরা হতে পারে, কালবৈশাখী হতে পারে, টর্নেডো হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে। আচ্ছা, তাপদাহ। তাপদাহ ব্যাপারটা কি? অতি উচ্চ তাপমাত্রা। অতি উচ্চ তাপমাত্রা দীর্ঘমেয়াদী অবস্থা হচ্ছে তাপদাহ। অতি উচ্চ তাপমাত্রা, একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত আমরা টলারেট করতে পারি, তাই না? তার মানে আমরা ওই তাপমাত্রাকে সহ্য করতে পারি। কিন্তু তাপমাত্রা পরিমাণ যখন প্রচুর পরিমাণে বেড়ে যায়, ওই তাপমাত্রা পরিমাণ যখন প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং ওই তাপমাত্রা যখন অনেক দিন যাবত চলতে থাকে, সেই অবস্থা সহ্য করা খুব কঠিন। আর এই কন্ডিশনটাকে বলা হয় তাপদাহ। তাপদাহ। তাহলে অতি উচ্চ তাপমাত্রা দীর্ঘস্থায়ী অবস্থাটাই হচ্ছে তাপদাহ। তাপদাহর ফলে কি কি ক্ষতি হয়? তাপদাহর ফলে উদ্ভিদের ক্ষতি হতে পারে, ফসলের ক্ষতি হয়, মানুষ ও জীবের ক্ষতি। তাপমাত্রা যখন প্রচুর পরিমাণে বেড়ে যায়, সেই তাপমাত্রাকে টলারেট করা অসম্ভব হয়ে যায়। কার পক্ষে? উদ্ভিদের পক্ষে, ফসলের ক্ষেত্রে, মানুষ ও জীবের ক্ষেত্রে। হ্যাঁ, অতি উচ্চ তাপমাত্রা ক্ষতিকর দিক হচ্ছে এগুলো। এবার আমরা পড়বো শৈত্যপ্রবাহ। তাপদাহ এবং শৈত্যপ্রবাহ একটা আরেকটার বিপরীত। তাপমাত্রা যখন প্রচুর পরিমাণে বেড়ে যায়, সেই অবস্থাকে আমরা বলবো তাপদাহ। আর তাপমাত্রা যখন প্রচুর পরিমাণে কমে যায়, হ্যাঁ, মাঝে মাঝে শীতকালে বরফ পড়ে, তাই না? প্রচুর পরিমাণে ঠান্ডা আবহাওয়া থাকে, সেই অবস্থাটা হচ্ছে শৈত্যপ্রবাহ। তার মানে তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গেলে তাপদাহ, তাপমাত্রা প্রচুর পরিমাণে কমে গেলে শৈত্যপ্রবাহ। তো বইয়ের সংজ্ঞাটি এইভাবে লেখা আছে, দেখবা। উত্তরের শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের উপর শীতকালে প্রবাহিত হওয়ার সময় তাপমাত্রা অস্বাভাবিক ভাবে কমে যায়। উত্তরের শুষ্ক শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় শীতকালে মাঝে মাঝে তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যায়, মানে প্রচুর পরিমাণে তাপমাত্রা কমে যায়, তখনই শৈত্যপ্রবাহ সৃষ্টি হয়। শৈত্যপ্রবাহ আমাদের দেশে হয় কিন্তু খুব কম হয়, তখন উদ্ভিদের জন্য ক্ষতিকর এবং মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। বন্যা আসবে, বন্যা সম্পর্কে প্রশ্ন আসবে। বন্যায় ক্ষতি হয় এমন দুটি বাক্যে লেখা। বন্যায় ক্ষতি হয় তার দুটি বাক্যে লেখা। যখন বন্যা হয় তখন 1/5 ডুবে যায়। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, 1/5 ডুবে যায়। কিন্তু যখন ভয়াবহ বন্যা হয় তখন 2/3 ডুবে যায়। তাহলে যদি বন্যা সম্পর্কে প্রশ্ন আসবে, বন্যায় ক্ষতি হয় তার দুটি বাক্যে লেখো। বন্যায় 1/5 ডুবে যায় এবং ভয়াবহ বন্যার সময় 2/3 ডুবে যায়। তারপর হচ্ছে খরা। খরা কি? খরার মধ্যে দুইটা পয়েন্ট থাকতে হবে। খরার সংজ্ঞার মধ্যে দুইটা পয়েন্ট থাকতে হবে। তার প্রথম পয়েন্টটা হচ্ছে অতি কম বৃষ্টিপাত, এবং দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে অতি উচ্চ তাপমাত্রা। অর্থাৎ কোনো অঞ্চলে যদি দীর্ঘমেয়াদী কন্ডিশনে, মানে অনেক বছর যাবত বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি কমে গেছে, খুব কম বৃষ্টিপাত এবং তাপমাত্রা খুব বেশি, প্রচুর পরিমাণে তাপমাত্রা, টেম্পারেচার, ওই কন্ডিশনটাকে আমরা খরা বলবো। যে স্থানে
অস্বাভাবিক কম বৃষ্টিপাত এবং অতি উচ্চ তাপমাত্রা হয়, ওই স্থানে খরা দেখা দেয়। কালবৈশাখী, টর্নেডো এবং ঘূর্ণিঝড় এই তিনটা মূলত ঘুরে ফিরে একই জিনিস এবং তিনটাই নিম্নচাপের ফলে হয়। তার মানে এখানে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তো কালবৈশাখী জিনিসটা কি? কালবৈশাখী, আচ্ছা, কালবৈশাখী মূলত গ্রীষ্মের সময় আমরা বলি, তাই না? কালবৈশাখী ঝড় হয়। তো কালবৈশাখী ঝড়ের সময় স্থলভাগ উষ্ণ থাকে। কালবৈশাখী ঝড়ের সময় স্থলভাগ উষ্ণ থাকে। স্থলভাগ যদি উষ্ণ থাকে তাহলে কি ঘটনা করতে পারে? তার মানে স্থলভাগের মধ্যে যে বায়ু থাকে, বায়ু বাতাস যে থাকে, সেটাও উষ্ণ হয়ে যাবে। তাপমাত্রা বায়ুর সাথে মিশে উষ্ণ হয়ে যাবে। ওই বায়ুটা, উষ্ণ বায়ুটা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। আর হালকা বায়ুটা কি হয়ে যাবে? উপরের দিকে উঠে যাবে। তার মানে কি হবে? নিম্নচাপ সৃষ্টি হবে। তার মানে নিম্নচাপ থেকে স্থলভাগে কালবৈশাখী ঝড় হয়, এটা আমরা বুঝতে পারলাম। তো এটা মূলত স্থলভাগ উষ্ণ থাকে এবং কালবৈশাখী ঝড়টা প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়। 20 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হতে পারে। এবং পরীক্ষা যদি প্রশ্ন আসে কালবৈশাখী ঝড় কিভাবে হয়, তাহলে তুমি এই পয়েন্টটা লিখতে পারো, স্থলভাগ উষ্ণ থাকে। তারপরে লিখতে পারো সঞ্চারণশীল ধূসর মেঘ হালকা হয়ে উপরে উঠে জমা হয়ে থাকে। যে মেঘটা সঞ্চারণশীল মানে ঘূর্ণায়মান অবস্থা থাকে, সেই মেঘটা হালকা হয়ে যায়। কেন হালকা হয়ে যাবে? কারণ তাপমাত্রা এর কোণটাকে চলে আসবে। তাপমাত্রা এই বায়ুগুলোকে কি করবে? উত্তপ্ত করে ফেলবে। তাপমাত্রা যখন বায়ুকে উত্তপ্ত করে দিবে, তখন বায়ুটা হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে, অর্থাৎ সঞ্চারণশীল মেঘটা উপরের দিকে উঠে যাবে। এর সঞ্চারণশীল মেঘ যখন উপরের দিকে উঠে যাবে, তখন এই মেঘ পরবর্তীতে ঝড়, বজ্রপাত, শিলাবৃষ্টি সৃষ্টি করে। এই প্রসেসটি হচ্ছে কালবৈশাখী ঝড়। তার মানে কি ঘটলো? স্থলভাগ উষ্ণ থাকে, হ্যাঁ, এই ঝড়টা 20 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ঘটনা কি ঘটে? সঞ্চারণশীল মেঘটা হালকা হয়ে যায়, হালকা হয়ে উপরের দিকে উঠে জমা হয়। ওই মেঘটাই আবার পরবর্তী সময় কি ঘটে? মেঘটা ঝড়, বজ্রপাত, শিলাবৃষ্টি সহ ভূপৃষ্ঠে পতিত হয়। আর এই প্রসেসটাকে আমরা বলবো কালবৈশাখী ঝড়। আচ্ছা, এবার আমরা টর্নেডো দেখব। টর্নেডোটা কি? টর্নেডো হচ্ছে সরু ফানেল আকৃতি। আচ্ছা, টর্নেডো হচ্ছে মূলত শক্তিশালী বায়ু প্রবাহ। আর এটা দেখতে কেমন? এটা দেখতে হচ্ছে সরু ফানেল আকৃতি। তার মানে সরু ফানেল আকৃতির শক্তিশালী বায়ু প্রবাহকে বলা হয় টর্নেডো। পরীক্ষা আসতে পারে টর্নেডোর ফলে ক্ষতি হয়, তার 4টি বাক্যে লেখো। টর্নেডোর ফলে কি কি ক্ষতি হয় তা আমরা 4টি বাক্যে দেখবো এখন। দেখো, 1 নাম্বার হচ্ছে বড় বড় স্থাপনা ভেঙে পড়তে পারে। টর্নেডোর ফলে কি করতে পারে? বড় বড় স্থাপনা ভেঙে পড়তে পারে, তাই না? 2 নাম্বার কি হতে পারে? বা ঘরবাড়ির ছাদ উড়ে যেতে পারে। 3 নাম্বার কি ঘরবাড়ির ছাদ উড়ে যেতে পারে। 3 নাম্বার কি করতে পারে? বাড়ির দেয়াল ভেঙে পড়তে পারে।
এবং শেষ পয়েন্টটা কি 4 নাম্বার করতে পারে ফসলের ক্ষতি হতে পারে। তার মানে টর্নেডোর ফলে ক্ষতি হয়। তো 4টা বাক্যে আমি কি লিখলাম? বড় বড় স্থাপনা ভেঙে পড়তে পারে, ঘর বাড়ির ছাদ উড়ে যেতে পারে, বাড়ির দেয়াল ভেঙে পড়তে পারে এবং ফসলের ক্ষতি হতে পারে। আমাদের শেষ প্রশ্নটা হচ্ছে ঘূর্ণিঝড়। আচ্ছা, ঘূর্ণিঝড়টা কি? ঘূর্ণিঝড়টা হচ্ছে সামুদ্রিক একটা শক্তিশালী বায়ুপ্রবাহ। হ্যাঁ, এই নিম্নচাপের ফলে এই বায়ুপ্রবাহটা হয়। তো এই বায়ুপ্রবাহের ফলে কি ঘটনা ঘটে? বঙ্গোপসাগর গরমকালে বঙ্গোপসাগরের যে পানি থাকে সেই পানিতে তাপের ফলে প্রচুর পরিমাণ পানি বাষ্পে পরিণত হয়। বাষ্পে পরিণত হয় মানে কি? সেই পানিটা জলীয় বাষ্প হিসেবে থাকে। হ্যাঁ, এই পরবর্তীতে এই বাষ্পটা স্থলভাগে চলে আসে। স্থলভাগে চলে আসে। বঙ্গোপসাগরের প্রচুর পরিমাণ পানি তাপমাত্রার কারণে বাষ্পে পরিণত হয়। অপরদিকে স্থলভাগে কি থাকে? নিম্নচাপ থাকে। আর বঙ্গোপসাগরে থাকে উচ্চচাপ। তো এইখান থেকে বাতাসটা এই স্থলভাগের দিকে আসে। স্থলভাগের দিকে আসার সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসে। এই জলীয় বাষ্প স্থলভাগের উপর একটা শক্তিশালী বায়ুপ্রবাহ সৃষ্টি করে। এই বায়ুপ্রবাহের ফলে কি ঘটে? ঘূর্ণিঝড় ঘটে। ঘূর্ণিঝড়ের দুইটি ক্ষতিকর দিক পরীক্ষা প্রশ্ন আসতে পারে। ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতি হয় তার দুটি বাক্যে লেখো। 1 নম্বর হচ্ছে ঘূর্ণিঝড়ের ফলে কি হয়? তীব্র জোয়ারের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের ফলে তীব্র জোয়ারের সৃষ্টি হয় এবং 2 নম্বর কি? প্লাবিত হয়ে যেতে পারে সব। প্রচন্ড ঘূর্ণিঝড়ের ফলে যে পানির বায়ুপ্রবাহ পানিটা চলে আসে সমুদ্র থেকে, সেই পানির ফলে এলাকা প্লাবিত হয়ে যেতে পারে। তো এই হচ্ছে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে সম্পূর্ণ চ্যাপ্টার। তোমরা কি করবা? এই যে আমি পয়েন্ট করে দিয়েছি, কোশ্চেনগুলো আমি পয়েন্ট করে দিয়েছি, এই কোশ্চেনগুলোর উত্তর মেন বই থেকে ভালো করে পড়বা। তাহলে এই চ্যাপ্টার সম্পর্কে সবগুলো প্রশ্ন তোমাদের জানা হয়ে যাবে। তো আজকের ক্লাস এতটুকুই। সবাইকে ধন্যবাদ।